স্যার দেখতেছি স্যার। আসসালামু আলাইকুম। আরো অনেকেই জয়েন করতেছে। শুরু করি আমরা। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের বলা যায় যে একদম ফান্ডামেন্টাল কিছু জিনিস। যারা নতুন আসছো তাদেরকে আমি অ্যাড করতেছি, তারা জয়েন করো, জয়েন করে আমার কথা শুনতে থাকো। আমি জাস্ট শুরু করেছি এইমাত্র, এখনো কোনো টপিকস পড়াইনি, জাস্ট শুরু করেছি। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমেই গ্রাভিটি বা গ্রাভিটেশন, এরপর কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন, এরপর আছে নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, এরপর আছে হলো ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্ট। আমি তোমাদের সঙ্গে যে স্ক্যান করা যে ইমেজগুলো শেয়ার করছি, আমি বইয়ের ছবি ফটোকপি, এগুলোর মধ্যে তোমরা দেখবা যে কিছু এক্সট্রা জিনিস আছে, হয়তো সেগুলো পড়তে হবে না, আমি বলে দিব যেগুলো এক্সট্রা আছে এগুলো পড়ার দরকার নেই। আমি যেগুলো বলবো এগুলো পড়বো, আমি ওইগুলো থেকেও দেখাবো, পিডিএফ গুলো তোমাদেরকে দেখাবো। তো গ্রাভিটি আর গ্রাভিটেশন সম্পর্কে আমরা দেখবো। এটা খুব কমন একটা জিনিস, আমরা 9 ক্লাস 9 বা ক্লাস 8 বা ইন্টারে খুব মানে অনেকবার এটা করছি। তবুও এখানে রিলেটেড টপিকস এই জন্য একটু আলোচনা করব যে গ্রাভিটি আর গ্রাভিটেশনটা কি একটা ন্যাচারাল ফিনোমিনা। কি করে এটা? যেটার সাহায্যে মাস অর এনার্জি, এটা হতে পারে প্ল্যানেটের, স্টারসের অথবা গ্যালাক্সি, এবং ইভেন লাইটও হতে পারে, যার সাহায্যে সবগুলো একত্রিত থাকে। এটাকেই বলা হয় গ্রাভিটি অর গ্রাভিটেশন। যেমন পৃথিবীর ক্ষেত্রে গ্রাভিটিটা কি হবে? এটা হবে ওয়েট, ওজনের সঙ্গে যে কোনো একটা ফিজিক্যাল অবজেক্টস। যেমন এটা হতে পারে কি মুন হতে পারে, চাঁদের সঙ্গে পৃথিবীর যে আকর্ষণ এটা হতে পারে, এবং এর ফলে কি হয়, চাঁদের সঙ্গে আকর্ষণের ফলে আমরা জানি জোয়ার ভাটা হয়। দেন এখানে আছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। কেপলার কি করছেন? কেপলার তিনটা ল দিছেন বা তিনটা সূত্র দিছেন, যার নাম হচ্ছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। 1609 এবং 1619 এর দিকে এটা পাবলিশ করেন। এখানে তিনটা বেসিক, একদম খুবই সহজ, আমি বলবো একদম সহজ। প্রথমে আমি তিনটা ফিগার দেখি, তিনটা চিত্র দেখি, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। এই ফার্স্ট ফিগার যেটা, এটা হচ্ছে কেপলারস ফার্স্ট ল। সেকেন্ড যে ফিগারটা, এটা হচ্ছে সেকেন্ড ল। আর থার্ড যে ফিগার, এটা হচ্ছে কেপলারের থার্ড ল। যদি আমি এক বাক্যে যদি প্রত্যেকটা যদি এক সেন্টেন্সে একটা করে সেন্টেন্সে যদি বলি, তাহলে এখানে হবে কোনো প্ল্যানেট অথবা স্থানের সাপেক্ষে কোনো প্ল্যানেটের মুভিং সম্পর্কে। এরপর সেকেন্ড লটা কি সম্পর্কে? এখানে টাইম টাইম ইন্টারভাল এবং এরিয়া সম্পর্কে। এবং থার্ড লটা হচ্ছে যে টাইম ইন্টারভাল এবং তার সঙ্গে যে অ্যাক্সিস আছে, স্থানের সঙ্গে যে দূরত্ব। ম্যাথে খুব ভালো করেই জানো তোমরা, মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস কখন আসে, কোন ক্ষেত্রে হয়। তোমরা জানো যে যদি সার্কেল হয় তাহলে সার্কেলের ক্ষেত্রে যেটা রেডিয়াস, আর যদি সেটা ইলিপস হয়, কোনো মোশন যদি ইলিপ্টিক্যাল হয়, তখন কয় ধরনের অ্যাক্সিস থাকে? রাইট, দুই ধরনের অ্যাক্সিস থাকে, একটাকে বলা হয় মেজর অ্যাক্সিস আর একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এই তিনটা ল। ফার্স্ট ল যেটা, ফার্স্ট লটাকে আমরা এখন সেন্টেন্স আকারে যদি বলি, অরবিট অফ এ প্ল্যানেট
ইজ অ্যান ইলিপস। কোন একটা প্ল্যানেটের যে মুভিং, কোন একটা প্ল্যানেট যে মুভ করে সানকে কেন্দ্র করে, এটা কি ধরনের হবে? তার এই মোশনটা হবে একটা ইলিপ্টিক্যাল মোশন। এবং ইলিপ্টিক্যাল মোশনের কয়টা ফোকাস থাকবে? দুইটা ফোকাস পয়েন্ট থাকবে। একটাতে প্ল্যানেট অবস্থান করবে আর একটাতে সান অবস্থান করবে। এই যে এটা ইলিপ্টিক্যাল, এটা সার্কেল নয়, যদিও একটু সার্কেলের মতো মনে হচ্ছে, বাট নট সার্কেল। এবং ফোকাস পয়েন্টে সান থাকবে এবং এটাকে কেন্দ্র করে প্ল্যানেটটা রাউন্ড করবে, ঘুরতে থাকবে। These planets moves in an elliptical orbit with its star like sun at one focus. তার একটা ফোকাস পয়েন্টে সে সানকে ফোকাস পয়েন্ট হিসাবে নিয়ে কেন্দ্র করে সে চারদিকে ইলিপ্টিক্যাল পথে ঘুরতে থাকে। এটা হলো কেপলারের ফার্স্ট ল। আরেকটা কথা বলি, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা এখনো বলতে পারো, অথবা যে কাজটা করতে পারো, তোমরা খাতা নিয়ে নোট ডাউন করে রাখতে পারো। পরবর্তীতে আমি আমার যখন পড়ানো শেষ হবে তখন আমি তোমাদেরকে ফ্লোর দিব, দেন ইউ ক্যান আস্ক মি। আচ্ছা, নেক্সট সেকেন্ড ল। সেকেন্ড লটা হচ্ছে, আমরা আগে একটা ফিগার দেখি, ফিগারটা দেখলে আমাদের সুবিধা হবে। তো এটা হচ্ছে যে আমরা একটু আগে যে আলোচনাটা করলাম, সানকে ইলিপ্টিক্যাল ফোকাসে রেখে, ইলিপসের ফোকাসে রেখে যদি আর্থ হয় অন্য কোনো প্ল্যানেট, এটা রাউন্ড মুভ করতে হবে। এখানে যে বিষয়টা একটু সবাই খেয়াল করো, সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। সাপোজ একটা প্ল্যানেট এখানে আছে, এই পয়েন্টে আছে, আমি একটু মার্কার ব্যবহার করি। এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এই একটা পয়েন্ট, রাইট? তো এ পয়েন্টে আর্থ মনে করো এ পয়েন্টে আছে। তো 6 মাস পরেই অথবা 6 মাস সময়ে সে এ থেকে বি বিন্দুতে আসবে। তাহলে আমরা যদি এ থেকে সান বরাবর একটা লাইন আঁকি এবং বি থেকে একটা লাইন আঁকি, তাহলে এখানে একটা এরিয়া কভার করবে না? এই জায়গাটুকু একটা এরিয়া কভার করবে। তাহলে আমরা কিন্তু এটা মনে রাখো, একটু আরেকবার বলি, যে মনে করো আর্থটা পৃথিবী এ পয়েন্টে আছে, সে এ পয়েন্ট থেকে টি একটা নির্দিষ্ট সময়, যদি টি এর ভ্যালু হয় 6 মান্থস, তাহলে 6 মাস শেষে এ থেকে বি পয়েন্টে আসে এবং সে এই এরিয়াটুকু কাভার করে। তাহলে মনে করো এই এরিয়াটুকুর মান হচ্ছে A1। এখন অন্য আরেকটা যদি আমরা পয়েন্ট ধরি, মনে করি এই পয়েন্টটা হচ্ছে সি। সে সি থেকে ডি পয়েন্টে যাইতে সময় লাগছে তার, এই পয়েন্টটা হচ্ছে ডি, এই পর্যন্ত যাইতে তার সময় লাগে 6 মান্থস। আরেকবার খেয়াল করো, এ পয়েন্ট থেকে আর্থ বা যে কোনো একটা প্ল্যানেট বি পয়েন্টে আসতে সময় লাগে হলো 6 মান্থস এবং সেই সময় A1 এরিয়া কভার করে। তাহলে সি থেকে ডিতে যদি প্ল্যানেটটি যাইতে যদি একই সময় লাগে, তাহলে আমরা বলতে পারবো এই যে এরিয়াটুকু কভার করছে সেই এরিয়া এবং এখানে সি থেকে সান পর্যন্ত এবং সান থেকে ডি পর্যন্ত এই যে এরিয়া, এই দুই এরিয়া সমান হবে। এটা যদি A2 হয়, যদি
একই সময়ে যদি সমান দূরত্ব হয়, প্ল্যানেটটি যদি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তাহলে সে যে এরিয়াটা কভার করবে সেই এরিয়া দুইটা পরস্পরের সমান হবে। এই কথাটিকে বলা হচ্ছে ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল টাইম। এটা কি স্যার একটা গ্রহের ক্ষেত্রে হবে না দুইটা গ্রহ থাকবে স্যার? এখানে এই যে এইখানে একটু খেয়াল করে দেখো, এই চিত্রটা একটু খেয়াল করে দেখো। Law of equal areas: an orbiting object will take the same amount of time to travel between points A and B as it takes to travel between points C and D. তোমার কোশ্চেন হচ্ছে যে এটা গ্রহ দুইটা সি থেকে ডি তে যদি এখানে আর্থ হয়, এখানে যদি অন্য কোনো একটা প্ল্যানেট হয়, জি স্যার। যদি একই সময় হয় তাহলে এরিয়া দুইটা একই হবে কিনা। আচ্ছা, তুমি যে কোশ্চেনটা করছো, কোশ্চেনটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। যে আমরা জানি যে বিভিন্ন ধরনের অরবিট আছে, এটা একটা অরবিট, রাইট? স্যার। এখন এই অরবিটে, অর্থাৎ আমরা অরবিট না বলে এটাকে যদি আমরা বলি রাস্তা একটা, তাহলে যে রাস্তা দিয়ে পৃথিবীটা ঘুরতেছে সেই রাস্তা দিয়ে যদি অন্য কোনো গ্রহ যদি ঘুরে, তাহলে কি কি হতে পারে? যে কোনো এক সময় সংঘর্ষ হবে স্যার। সংঘর্ষ হবে, রাইট? হ্যাঁ। অর্থাৎ এই যে সার্কেলটা, এই যে পাথটা, এই পাথে কিন্তু আর অন্য কোনো একই সময় কি অন্য কোনো গ্রহ থাকবে? না স্যার। একই সাথে অন্য কোনো গ্রহ থাকবে না। তাহলে আমরা এটা বলবো যে এটা হচ্ছে দুইটাই আর্থের ক্ষেত্রে। এবং আরো একটা বিষয় আছে যে এখানে দুইটা স্পিডের কথা বলা, মানে স্পিডের ব্যাপার আছে, যে ভেলোসিটি তো সব গ্রহের একই ভেলোসিটি না। তাহলে এখানে ভেলোসিটিরও ব্যাপার আছে, যদিও আমরা সেই বিষয়টা আলোচনা করিনি। এখানে আমরা বলতে পারি যে যদি কোনো প্ল্যানেট একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট স্থানের সাথে একটা নির্দিষ্ট এরিয়া কভার করে, তাহলে সে যদি একই সময়ে অন্য কোনো একটা পথে সে যদি একটা দূরত্ব অতিক্রম করে এবং সেখান থেকে স্থানের যে এরিয়া, সেই এরিয়া দুইটা পরস্পর সমান হবে। আমার মনে হয় সবাই বুঝতে পারছো, তবুও আমি লাস্ট আরেকবার বলবো যে a line segment joining a planet and the sun sweeps out equal areas during equal intervals of time. We can say that an orbiting object will take the same amount of time to travel between points A and B as it takes to travel between points C and D. Okay? I think it's clear. Yes, sir. Then third law. Third lawটা প্রথমে আমি যদি ফিগারটা দেখি, ইলেকট্রিক্যাল পথে যে আর্থ বা অন্য কোনো যে প্ল্যানেট যেটা মুভ করতেছে, তো সেটার যদি টাইম টু কমপ্লিট অ্যান অরবিট, এখানে সম্পূর্ণ যদি সে কভার করতে তার যদি সময় লাগে টি, তাহলে এই টি এর স্কোয়ার কার সমান হবে, কার সমানুপাতিক হবে? এ কিউব। এ কিউবটা আমরা একজন বলছো যে ব্যাসার্ধ বা রেডিয়াস। আরেকবার একটু খেয়াল করো যে রেডিয়াস হবে সার্কেলের ক্ষেত্রে, বাট দিস ইজ নট এ সার্কেল, দিস ইজ ইলিপস, দেন উই কল মেজর অ্যাক্সিস, এন্ড দিস ইজ সেমি মেজর অ্যাক্সিস, and here it is explained clearly. Yes, sir. In sentence we can tell that the square of the orbital period of a planet, that I told before, the square of the orbital period of a planet is directly proportional to the cube of the semi-major axis of its orbit. Understand? I think it's clear. Yes, sir. So we can go our next and the final third law of Kepler's third law: the square of a planet's orbital time is proportional to its average distance
from the star, that is sun. Of course, it is sun. There's Q. Newton's law of universal gravitation. This is very common and very general law that you understand very easily and you read a lot of times in your previous class, I think. এটাকে কিভাবে প্রকাশ করা যায়? এটা কিসের সঙ্গে সম্পৃক্ত? বল, মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বলটা কিসের সঙ্গে সম্পৃক্ত? ভরের সঙ্গে এবং বা দূরত্ব। দূরত্ব, রাইট, এবং দূরত্বের সঙ্গে। আমরা এখানেও দেখতে পারি। আমরা প্রথমে ব্যাখ্যাটা বলবো, দেন আমরা লটা বলবো। মনে করি consider m1 is an object, m2 is an object. দুটা বস্তু m1 ভরের এবং m2 ভরের, দুটা পরস্পরের সাথে কত দূরত্বে আছে? r দূরত্বে আছে। ডিসটেন্স হচ্ছে এদের মধ্যে r। তাহলে এই দুইটা বস্তু পরস্পরকে যে বলে অ্যাট্রাক্ট করবে, সেই অ্যাট্রাকশন বলটা হবে, the attraction force is directly proportional to the product of two masses. ভর দুইটার গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এটাকে সেন্টেন্সে বলতে পারি, every object in the universe attracts every other object with a force directed along the line of centers for the two objects that is proportional to the product of their masses. আমরা বলতে পারি যে ফোর্সটা is proportional to the product of their masses and inversely proportional to the square of the separation between the two objects. এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এটি এখানে বলা আছে। এটা তুমি অনেকবার পড়েছো, এই জন্য আমি এটা স্কিপ করছি। আচ্ছা, ফাইনালি আমাদের যেটা আছে ক্যাভেন্ডিশ মেথড। ক্যাভেন্ডিশ মেথডটা আমরা একটা ভিডিও দেখব, ভিডিওটা দেখার পর আমি আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো।
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে আমরা একটু ইমেজটা দেখি, তাহলে বুঝতে পারবো। যদিও মনে হয় একটু ভিডিও বেশি ক্লিয়ার ছিল না, নো প্রবলেম। এখন একটু আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কেউ বলতে পারবা যে এখানে আমরা কি নির্ণয় করব? একটু আগে যে কথাগুলো শুনলো সেখান থেকে কেউ বলতে পারবা? আচ্ছা, রাইট, আমি বলতেছি। এখানে আমরা বিগ জি নির্ণয় করব। বড় হাতের জি নির্ণয় করব। বড় হাতের জিটা কি ছিল? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মান জানি আমরা, এটা একটা ফিক্সড ভ্যালু, জি স্যার। আমরা জানি এটা সবাই। এটা ভ্যালু নির্ণয় করব আমরা এখানে। এটা হচ্ছে জি নির্ণয়ের ফার্স্ট ল, যেটা ক্যাভেন্ডিশ প্রথম দিয়েছেন 1798-এ। উনি ফার্স্ট এটা ডিটারমাইন করছিলেন, এই জন্য ওনাকে এটার ফার্স্ট মেথড বলা হয়, এই মেথডটা। উনি কি করছেন, এখানে একটা রুমের মধ্যে, যে রুমটা বাইরে থেকে যাতে এয়ার প্রবেশ করতে না পারে, বা ভিতরের এয়ার বাইরে প্রবেশ না করতে, বাইরে আসতে না পারে, তারপর টেম্পারেচার যাতে ভিতরের টেম্পারেচার পরিবর্তন না হয়, এরকম একটা উনি আইসোলেটেড একটা রুম নিছেন। এর মধ্যে তিনি কি করছেন, একটা বার, একটা দণ্ড পি কিউ, একটা বার নিয়েছেন, যেটা কি আছে, পি কিউ একটা বার, যার লেন্থ হচ্ছে কত, 183 সেন্টিমিটার, এবং যেটা কি হতে পারে, যেটা ভার্টিক্যালি ঘুরতে পারে, ভার্টিক্যালি মুভ করতে পারে। আমি আরেকবার বলতেছি, তিনি ক্যাভেন্ডিশ পি কিউ একটা রড নিলেন, যে রডটার লেন্থ হচ্ছে 183 সেন্টিমিটার, এবং যেটা ক্যাপাবল অফ টার্নিং অ্যাবাউট এ ভার্টিক্যাল অ্যাক্সিস, এভাবে এদিকে যে ঘুরতে পারে, এরকম একটা রড নিলেন। আচ্ছা, এরপর এই রডটাকে কি করলেন তিনি, রুমের এই যে সিলিং এর সঙ্গে, রুমের সিলিং এর সঙ্গে তিনি এটাকে সাসপেন্ড করে দিলেন, সেটাকে তিনি ঝুলিয়ে দিলেন। এরপর কি করলেন, তিনি এই রডটাকে, আমি প্রথমেই বলছি যে রুমটা কি ধরনের, একটা আইসোলেটেড রুম, তাহলে এর ভিতরে গিয়ে তো এটাকে আমার যখন কোনো কিছু যদি প্রয়োজন হয়, তাহলে ভিতরে গিয়ে ঘুরানো বা বাড়ানো কমানো সেটা করা পসিবল না। তাহলে সেজন্য তিনি কি করলেন, এই রডটাকে অপারেট করার জন্য ডাব্লিউ, একটা চাকা হুইল এখানে অ্যাটাচ করে একটা লম্বা একটা দণ্ড তিনি বাইরের দিকে দিলেন, যেটাকে তিনি ইচ্ছা মতো ঘুরাতে পারবেন, রাইট? আচ্ছা, এরপরে এখানে এই কথাটা বলা আছে যাতে পি কিউ এর পজিশন অল্টার করা যায়। আচ্ছা, এখন তিনি এরপরে কি করলেন, এই যে পি কিউ থেকে, পি থেকে এবং কিউ থেকে তিনি দুইটা ভর, যার 150 কেজি, এক একটার মাস হচ্ছে 150 কেজি এবং ডায়ামিটার 30 সেন্টিমিটার, যেগুলাকে তিনি কি করে দিলেন, এগুলাকে এর সাহায্যে বেঁধে দিলেন, পি এর সাথে একটা, কিউ এর সাথে একটা, রাইট? একটু বাস্তবে চিন্তা করো, যে মনে করো এরকম একটা রড আছে, এরকম একটা রড আছে, এর সঙ্গে এখানে একটা এবং
এইখানে একটা এবং এর নিচে এখানে মনে করো একটা বল, যে কোনো একটা বল, এখানে এরকম একটা বল, এখানে আর একটা বল। এটা শুধু কিউব, অ্যাকচুয়ালি বল আমার কাছ থেকে নয়, এই দেখাচ্ছি। এটা একটা বল, দুইটা বল তিনি এখানে সাসপেন্ড করে দিলেন এবং যেগুলার একটা নির্দিষ্ট ভরের, যেটাকে বলা হচ্ছে 150 কেজি অ্যান্ড ডায়ামিটার হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে তিনি একটা টর্শন একটা হেড নিলেন, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটারও ঠিক একই রকম, আমি বলছি যে যে রুমটা আইসোলেটেড, ঠিক এইটাও ঘোরানোর জন্য তিনি বাইরে একটা একটা হাতল একটা সংযুক্ত করে দিলেন, যার সাথে রোটেট করানো যায়। এবং তিনি এইটাতেও ঠিক এইটাতেও দুইটা ভর যুক্ত করে দিলেন, বাট আগের ভর দুইটার তুলনায় এই দুইটার ভর অনেক কম। এই দুইটার ভর কত, যেটাকে বলা হচ্ছে 73 গ্রামস। আগেরটা ছিল 150 কেজি আর এটা হচ্ছে 73 গ্রামস। এবং তারা কোন দুইটা পয়েন্ট থেকে, আর এবং এস থেকে, আর এবং এস থেকে তারা সাসপেন্ডেড আছে, মানে ঝুলিয়ে দেয়া আছে। আচ্ছা, moreover it is adjusted such a way that the centers of all the four spheres A, B and C are in the same horizontal plane. তাদের horizontal প্লেনটা কি আছে, একই ধরনের প্লেন থাকবে। তাহলে আমি এরপরে এগুলো বলার আগে একটু প্র্যাকটিক্যালি তোমরা একটু চিন্তা করো। সেটা হচ্ছে যে যদি দুইটা বল, মানে চারটা বল, দুইটা বলের ভর অনেক বেশি এবং তার পাশে দুটো ছোট ছোট বল এখানে দেয়া আছে, তাহলে কি হবে? আমরা একটু আগে গ্র্যাভিটেশন থেকে জানলাম যে প্রত্যেকটা মাস, একটা মাস আরেকটাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এখন যদি আমরা এখানে এইগুলাকে ঘুরিয়ে দেই, আচ্ছা একটু ওয়েট করো, আমার একটা ফোন পিক করতে হবে। আচ্ছা ওকে, তাহলে এগুলা কি হবে? এগুলা প্রথমে এরকম ভাবে যদি আমরা ঘুরিয়ে দেই, তাহলে এগুলা এইভাবে ঘুরতে থাকবে এবং একটা নির্দিষ্ট সময়ে তার একটা স্টেবল একটা অবস্থায় পৌঁছাবে, তাই না? জি স্যার। এবং এর ফলে কি হয় আমরা সেটাই দেখব। আচ্ছা, এখানে বলা আছে যে beams of the torsion RS are provided, অর্থাৎ যে RS এর সাথে একটা ভার্নিয়ার স্কেল